আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ট্রমোথেরাপি, ইমিউনোথেরাপির জাদু। তো ক্যান্সার চিকিৎসায় আসলে যুগান্তকারী পরিবর্তন সেটা হচ্ছে ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি। এই জিনিসগুলো মূলত বলা যায় যে বর্তমান যুগে পার্সোনালাইজড মেডিসিনের যুগে আমরা প্রবেশ করেছি। এখানে আসলে দেখতে একই রকম হলেও, যেমন সাপোজ যে কোনো ক্যান্সার আগে আমরা চিন্তা করতাম অর্গান বেসড ট্রিটমেন্ট, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার সবগুলোর চিকিৎসা একই রকম, অর্থাৎ ফুসফুস ক্যান্সার সবগুলোর চিকিৎসা একই রকম, স্টমাক ক্যান্সার সবগুলোর চিকিৎসা একই রকম, হেড নেক ক্যান্সার সবগুলোর চিকিৎসা একই রকম। এরকম আমরা অর্গান বেসড ট্রিটমেন্ট আগে ছিল। বর্তমানে সেই জিনিসটাই এখন যেটা হয়েছে যে অর্গান না, এখন হচ্ছে তার মলিকুলার প্রোফাইলিং বেস বা প্রিসিশন অনকোলজি বা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি। তো এই যুগটা আসলে এমন যে যেখানে আমরা আসলে ক্যান্সারের স্পেসিফিক কজ বা মেকানিজম, যেই জিনিসটার কারণে আসলে যেই টার্গেটগুলোর কারণে আসলে একটি কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হচ্ছে, সেই টার্গেটগুলো ডিটেক্ট করার আইডিয়াটাই আসলে বর্তমান যুগের মলিকুলার যেই প্রিসিশন অনকোলজি, এটার আসলে ভিত্তি। তো এই প্রিসিশন অনকোলজির ক্ষেত্রে আসলে আমরা যেই জিনিসটা মানে করে থাকি সেটা হচ্ছে তার মলিকুলার ক্যারেক্টারিস্টিক, যেখানে আসলে তার আসলে এই ক্যান্সার হওয়ার পিছনে ড্রাইভিং ফোর্স কোনটা মানে কোন মিউটেশন দায়ী বা কোন ব্যাপারটি আসলে তাকে ট্রিগার করছে, ট্রিগারিং ফ্যাক্টরটা কোনটা, এই জিনিসটাকে আইসোলেটেড করা এবং তার এগেনস্টে কোনো থেরাপি যদি আমরা দেই সেটাকে বলা হচ্ছে টার্গেটেড থেরাপি। তো সেই থেরাপিটা আমরা দেওয়ার মাধ্যমে আমরা একদম মানে সুইচ আমরা অফ করে দিতে পারি। অর্থাৎ ক্যান্সার তৈরির যে সুইচ, যে জেনেটিক প্রোফাইলিং, যে ডিএনএ ব্লুপ্রিন্ট যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটাকে আমরা যদি সুইচ অফ করে দিতে পারি তাহলে মনে করেন যে তার সেলুলার প্রলিফারেশন, আনকন্ট্রোলড সেল ডিভিশন, ক্যান্সার প্রোগ্রেশন, এগুলো আমরা অফ করে দিতে পারবো। তো এটি আসলে প্রিসিশন অনকোলজির মূল ভিত্তি। তো একই ক্যান্সার মনে করেন যে এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম ব্লুপ্রিন্ট দিয়ে তৈরি হয়। তো এই যার ক্ষেত্রে যেরকম ইন্ডিভিজুয়ালাইজড যেই ব্যাপারটি থাকে, তো সেই ইন্ডিভিজুয়ালাইজড যেই ট্রিটমেন্ট অপশনগুলো তখন আমরা সেখান থেকে বেছে নিতে পারি। তো টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি এগুলো আসলে এক এক মানুষের ক্ষেত্রে, এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তো এই থেরাপিটা আমরা কয়েকভাবে দিতে পারি। সাধারণত আমরা মলিকুলার টেস্ট করে এই থেরাপিটা দিয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় যে মলিকুলার টেস্ট করাটা পসিবল হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিস্যু পাওয়া যায় না, অ্যাক্সেসিবল হয় না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, রিপোর্ট আসাটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের কনসেন্ট নিয়ে, প্যালিয়েটিভ ইন্টেন্টে কোনো পেশেন্ট থাকলে আমরা তাকে এম্পেরিক্যালি বা আমরা তাকে মানে তার মানে এইটার কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য হইলেও আমরা অনেক সময় এম্পেরিক্যালিও আমরা টার্গেট থেরাপি বা ইমিউনোথেরাপি আমরা শুরু করতে পারি। তারপরে দেখা যায় 3-4টা সাইকেল দেওয়ার পরে বা 2 সপ্তাহ 3 সপ্তাহ দেখার পরে যখন দেখা যায় যে তার এটা ট্রিটমেন্টে তার রেসপন্স হচ্ছে, তখন আমরা সেটা কন্টিনিউ করি, আদারওয়াইজ সেটা আমরা বন্ধ করে দিই। তো প্রিয় দর্শক, এখন যেই বর্তমান সময়ে মানে চিকিৎসা, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আসলে ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি এগুলো মূলত কস্টলি কিছু চিকিৎসা ব্যবস্থা। তো এই ব্যাপারগুলো আসলে সবার জন্য অ্যাসিভেবল নয়, এবং সবার জন্য যে কাজ হবে ব্যাপারটি সেরকমও নয়। দেখা যাচ্ছে যে ইমিউনোথেরাপি একই ওষুধ বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম রেসপন্স করতে পারে। এই রেসপন্স ক্রাইটেরিয়াগুলো আমি ইতিপূর্বেই বলেছি যে কয় ধরনের রেসপন্স হতে পারে। তো এর ভিতরে কমপ্লিট রেসপন্স আছে একটা অপশন, মানে একটা রেসপন্স হচ্ছে কমপ্লিট রেসপন্স, নো সাইন অফ ডিজিজ, মানে ডিজিজের কোনো নিশানাই থাকবে না, সেটা হচ্ছে কমপ্লিট রেসপন্স। এরপরে পার্শিয়াল রেসপন্স মানে 30-40-50% ক্ষেত্রে তার টিউমারটা মানে হয়,
নিয়ন্ত্রণ হয়, 30-50% টিউমার ভলিউমটা কমে যায়। এরপরে স্টেবল ডিজিজ, মানে টিউমারটি বাড়ে নাই, ক্যান্সারটি প্রোগ্রেস করে নাই। আর লাস্ট হচ্ছে প্রোগ্রেসিভ ডিজিজ। তো প্রোগ্রেসিভ ডিজিজটা হলো এমন জিনিস যেটা হলো আপনার চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায়নি, এটি আরও বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ ডিজিজ। তো এই যে ইমিউনোথেরাপির যে যুগে আমরা প্রবেশ করেছি, আমরা আশা করি যে ভবিষ্যতে এরকম প্রতিটি পেশেন্টের ক্ষেত্রে আমরা ডিএনএ ব্লুপ্রিন্টটা আমরা বুঝতে পারবো। তার এগেনস্টে আমরা যে ড্রাইভিং ফোর্স, যে মিউটেশনটা রয়েছে, সেই মিউটেশনটা ডিটেক্ট করে আমরা তার এগেনস্টে টার্গেট থেরাপি বা ইমিউনোথেরাপি দেওয়ার মাধ্যমে একটা সময় হয়তো বা কেমোথেরাপির খুব লিমিটেড একটি রোল থাকবে, হয়তো টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি হয়তো আমাদের চিকিৎসা ব্যবস্থাকে প্রতিস্থাপিত করবে। তো সেক্ষেত্রে আসলে কস্ট একটি ব্যাপার। আমাদের দেশের মতো একটি নিম্ন আয়ের একটি যেখানে মানুষের অনেক মানে 3 বার মানে খেতে পারাটাই আসলে তাদের জন্য একটি কঠিন ব্যাপার। তো সেখানে আসলে এটা এখনো আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে বলা চলে। তো কিন্তু ভবিষ্যতে হয়তোবা এটার মানে কস্টটা অনেক কমে আসবে। দেখা যাচ্ছে যে এখন আমরা 5 বছর আগে যে ইমিউনোথেরাপি যেটা আমরা ব্যবহার করতাম, এখন দেখা যাচ্ছে তার অর্ধেকে দামে আমরা সেই একই জিনিস আমরা ব্যবহার করতেছি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দাম অনেক কমে আসছে 5 বছরে। তো আশা করি সামনে এটা আরো কমে আসবে এবং আমাদের দেশে ক্যান্সার হয়তো এক সময় এমন হবে যে ক্যান্সারের আক্রান্ত কোনো মানুষ আর সে মৃত্যুপথ যাত্রী সেটা মনে করবে না, ক্যান্সার কোনো ঘাতক ব্যাধি হিসেবে আর পরিগণিত হবে না ইনশাআল্লাহ। তো সেটাই আমরা মনে করি এবং বিশ্বাস করি, আশা করি, দোয়া করি সবকিছু। তো ইমিউনোথেরাপি মানেই যে সবাই যে ইমিউনোথেরাপিতে কাজ হবে, ব্যাপারটি কিন্তু সেরকমও নয়। তো এক্ষেত্রে কার ক্ষেত্রে কি রেসপন্স হবে সেটা আমরা অনুমান করতে পারি যে তার মলিকুলার প্রোফাইলিং বা মানে টেস্টের মাধ্যমে। এবং সেই টেস্টগুলো যদি বলি, আমরা মলিকুলার টেস্ট বিভিন্ন মেথডে করতে পারি। সেটা মানে মিউটেশন হতে পারে, মিউটেশন আছে কিনা, ট্রান্সলোকেশন আছে কিনা, ডিলিশন আছে কিনা, অথবা মানে অ্যাম্পলিফিকেশন আছে কিনা, এগুলো দেখার জন্য কিছু আমরা টেস্ট করে থাকি। সেই টেস্টগুলো, মেথডগুলোর নাম, কোনোটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, কোনোটা মানে এনজিএস মেথড, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। তো সবচাইতে মানে ডিপেন্ডেবল যে টেস্টটি সেটা হচ্ছে এনজিএস টেস্ট বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেস্ট। এই টেস্টটা করে আমরা যদি বুঝতে পারি যে তার হচ্ছে তার শরীরে অমুক মানে মানে আমরা যদি ব্লুপ্রিন্টটা যদি ধরতে পারি, তো সেই ব্লুপ্রিন্ট দিয়ে আমরা কিন্তু সেই ব্লুপ্রিন্টটাকে সেখানে কিন্তু আমরা ড্রাইভার মিউটেশনের সুইচ আমরা অফ করে দিতে পারি। অর্থাৎ ক্যান্সার যে প্রলিফারেশন, সেই সুইচটা কিন্তু আমরা মানে তখন থেরাপির মাধ্যমে আমরা কিন্তু অফ করে দিতে পারি, টার্গেটেড থেরাপির মাধ্যমে। তো এই ডিএনএ ব্লুপ্রিন্ট নির্ণয়ের জন্য সবচেয়ে কার্যকরী যে পরীক্ষা সেটাকে বলা হচ্ছে এনজিএস বা নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেস্ট। এবং এই টেস্টটি বাংলাদেশের মধ্যে আমার জানা মতে শুধুমাত্র টিএমএসএস ক্যান্সার সেন্টারের মলিকুলার ল্যাবেই হয়ে থাকে এবং কম খরচে। তো এটা যখন সবার জন্য অ্যাভেলেবল হবে এবং মানুষ যখন এটা করবে, তখন কিন্তু একসময় দেখা যাবে যে এই ডিএম মানে আমরা প্রত্যেকটা ক্যান্সারের ক্ষেত্রেই তার ডিএনএ ব্লুপ্রিন্ট বের করে আমরা ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি আমরা দিচ্ছি এবং হয়তো কস্টও অনেক কমে আসবে। তো সেই প্রত্যাশাই আছি। তো প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ফোন দেন। আসলে ফোনে আমি আসলে রিস্ক করে কাউকে মানে পরামর্শ দেওয়ার মতো অবস্থায় সবসময় থাকি না। তো সেজন্য অনুরোধ যে আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর অ্যাকচুয়ালি আমি আপনাদের কোনো হয়তো গাইডিং কিছু একটা বলতে পারবো, বাট স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট বা কোনো পরামর্শ আসলে দিতে পারবো না, কারণ রোগী না দেখে আসলে আপনার অনকোলজিস্টই সবচেয়ে ভালো জানবেন যে আপনার রোগের জন্য কোন চিকিৎসাটা ভালো বা আপনার জন্য কোন পরামর্শটা ভালো। এজন্য এই ধরনের প্রশ্ন আসলে আমাকে স্পেসিফিক প্রশ্ন আসলে পেশেন্ট স্পেসিফিক যদি করেন, তাহলে আমি আসলে স্পেসিফিক উত্তর দিতে পারবো না, কারণ এক্ষেত্রে পেশেন্ট না দেখে না বুঝে কোনো একটা উত্তর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তারপর আপনারা যখন নক দেন, আমি হয়তো কিছুটা আইডিয়া দিতে পারি, কিছুটা গাইড করতে পারি। তাছাড়া আপনার অনকোলজিস্টই আপনার জন্য মানে মূল যে সিদ্ধান্ত সেটা কিন্তু তার কাছ থেকেই আপনি নেবেন। অন্য কারোর কাছ থেকে সেই সিদ্ধান্তটি আশা করবেন না বা অন্য কারোর সিদ্ধান্ত অনুযায়ী চলবেনও না। আপনি যার কাছে চিকিৎসা করাবেন তার সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে চলতে হবে। প্রিয় দর্শক, অনেকে কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টের উত্তর দিতে চাই। হ্যাঁ, শিউলি আপা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
জীবন ইসলাম বলেছেন রক্তে কেন ক্যান্সার হয়? হ্যাঁ, রক্তে কেন ক্যান্সার হয়, আসলে ক্যান্সারের অনেক কারণই আমরা এখনো জানি না। অবনী ইয়াসমিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম অবনী। মৌসুমী রাইহান, আচ্ছা স্যার আমার পজিটিভ লো গ্রেড স্টেজ 4 ওভারিয়ান ক্যান্সার, কেমোথেরাপি তেমন কাজ করছে না, ডাক্তার এনজিএস দিয়েছে, এখন টার্গেট থেরাপি দিতে পারবো? হ্যাঁ, খুবই ভালো সিদ্ধান্ত। আপনার যদি রিকারেন্স হয় বা লো হয়, আপনি অবশ্যই এনজিএস টেস্ট করে মলিকুলার প্রোফাইলিংটা করে নেন ওভারিয়ান ক্যান্সারে। ওভারিয়ান ক্যান্সার কিন্তু কিউরেবল ডিজিজ, এটা স্টেজ 4-এও কিন্তু কিউরেবল ডিজিজ, অতএব হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ ভরসা, আপনি যথাযথ চিকিৎসা নিলে ইনশাল্লাহ ভালো হতে পারেন আপা। ফাতেমা ইসলাম রূপা, লিভার ক্যান্সার 4 স্টেজ, পেটে পানি চলে আসছে, টার্গেট থেরাপি দেওয়া যাবে কিনা, খরচ কি রকম? আচ্ছা আপা, এভাবে তো আসলে বলা মুশকিল। আপনার যদি লিভার ক্যান্সার 4 স্টেজ, এটা আসলে অনেক হয়, দেখা যাচ্ছে অন্য জায়গার ক্যান্সার লিভারে ছড়িয়েছে, সেক্ষেত্রে স্টেজ 4 বলা যায় সেটাকে, এবং পেটে পানি আসলে সেটা তো অ্যাসাইটিস। তো আপনি আপনার ডক্টরের পরামর্শ মতো আপনি সেটি করতে পারেন, তার চিকিৎসা করবেন। আচ্ছা, আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ মাশাল্লাহ, দোয়া থাকলো তোমার এবং রোগীদের জন্য, সবাই সুস্থ। হ্যাঁ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করো, আমিন। খান টেরার্স, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ এমডি রাসেল, স্টেজ 4 নন স্মল সেল ফুসফুস ক্যান্সার, এক ফুসফুস থেকে অন্য ফুসফুসে গেছে, সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? শ্বাসকষ্ট নেই, হাঁটাচলা করতে পারে, কেমো দেওয়ার সময় ওজন ছিল, 2টা কেমো দেওয়ার পরে 62। কেমোথেরাপি দিচ্ছি অস্ট্রিয়া জার্মানির একটি ব্র্যান্ডের। ওকে ফাইন, আপনি সম্ভবত ফারেস দিচ্ছেন, তো ঠিক আছে, আপনি কেমোথেরাপি শেষ করেন, চিকিৎসা শেষ করেন, এবং আপনার বডি ফিটনেস একটা বড় ব্যাপার। স্টেজ একমাত্র ক্যান্সারের প্রগনোস্টিক ফ্যাক্টর নয়, আপনার বডির পারফরমেন্স স্ট্যাটাস, যেটা আপনাকে দেখেই আপনার চিকিৎসক সিদ্ধান্ত দিতে পারেন। তো সেই পারফরমেন্স স্ট্যাটাস আপনার যদি ভালো থাকে, তাহলে আমরা অবশ্যই আপনার ট্রিটমেন্টের একটা ভালো আউটকাম আমরা আশা করতেই পারি। ফুসফুস ক্যান্সারে, মুক্তা চাকমা, ফুসফুস ক্যান্সারে কি লক্ষণ দেখা দেয় স্যার? আচ্ছা ধন্যবাদ আপা। ফুসফুস ক্যান্সারে আসলে মূল লক্ষণটা যেটি হয় সেটা হচ্ছে কাশি, যাদের দীর্ঘমেয়াদী কাশি আছে, এবং তার সাথে কয়েকটি মানে রেড ফ্ল্যাগ সাইনগুলো কি, যেমন মনে করেন যে কাশির সাথে রক্ত আসলো, কাশির সাথে শ্বাসকষ্ট, কাশির সাথে কণ্ঠস্বরের পরিবর্তন, বুকে ব্যথা, তো এই ওজন কমে যাওয়া, অরুচি, এই জিনিসগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই মানে ফুসফুস ক্যান্সার হলো কিনা সেই ইভ্যালুয়েশন আপনাকে করতে হবে। আমান খুরশিদ, ইনশাআল্লাহ। আচ্ছা কয়টা লাগে, খরচ কিরকম? ফাতেমা আপা, এগুলো আপনার অনকোলজিস্ট ভালো বলতে পারবে। হ্যাঁ নাইমুল ইসলাম রুবেল, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েডের এটা কি রেডিও আয়োডিন থেরাপি নিতেই হয়? নিউক্লিয়ারের 16 তারিখে দিবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনার থাইরয়েড স্ক্যানে যদি পজিটিভ আসে আপনি অবশ্যই নিয়ে নেবেন, এবং রেডিও আয়োডিন থেরাপির মাধ্যমেই কিন্তু এই ক্যান্সারটি ভালো হয়ে যায়, এবং অলমোস্ট 100% ক্ষেত্রেই কিন্তু এই ক্যান্সার ভালো হয়ে যায়, অতএব আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি দ্রুত সময়ে চিকিৎসা নিলে আপনি কিন্তু ভালো হয়ে যেতে পারেন আপা। হ্যাঁ রাজীব ইসলাম, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। রাজীব ইসলাম, একটি পেট সিস্টেম করার কতদিন পরে আরেকটা করতে হয়? আচ্ছা এটা তো আসলে ক্লিনিক্যাল ডিসিশন, আপনার এইভাবে ধরা বাঁধা আসলে নিয়ম নেই। মেডিকেল সায়েন্স হচ্ছে একটি সায়েন্স, এবং এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার অনুযায়ী, আপনার মানে মানে রোগের ধরন, রোগী সবকিছু মিলায় সিদ্ধান্ত দিতে হবে, এরকম কিন্তু ধরা বাঁধা নিয়ম নাই। তো সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাকে বছরে আপনার 2-3বারও করা লাগতে পারে। সাদেকা প্রিয়া, আমার আব্বাকে নাকে নল দিয়ে খাবার খাওয়াচ্ছি। হ্যাঁ মোহাম্মদ ফজলে রাব্বি ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাদেকা প্রিয়া, স্যার আমার আব্বুকে নাকে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে, কিন্তু মুখ গলা পুরোটা অতিরিক্ত শুকিয়ে যায়, ব্যথা করে। আচ্ছা হ্যাঁ, আপনার দেখেন যে নাক দিয়ে নল দিয়ে খাওয়ালে সমস্যা যেটা হয় যে এখানে আপনার ডিহাইড্রেশন স্ট্যাটাস ঠিক হচ্ছে কিনা, ঠিক মতো খাওয়াচ্ছেন কিনা, পরিমাণ মতো খাওয়াচ্ছেন কিনা। আর যদি গলা মুখ শুকিয়ে যায় তাহলে মুখটুকে একটু একটু ভিজিয়ে দিতে পারেন বা মুছে দিতে পারেন, একটু ভেজা রাখতে পারেন। ওয়াদুদ আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, রেডিওথেরাপি শেষ, আমার ভাইকে নর্মাল স্যালাইন করা যাবে কি? ইউরিনের সাথে সাদা কি যেন, আচ্ছা
ওয়াদুদ আহমেদ, আপনি ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কিন্তু আসলে না দেখে আসলে আপনার ব্যাপারে আপনার অনকোলজিস্টই ভালো বলতে পারেন আপনাকে। আজিজুল ইসলাম সরকার, স্যার আমার বাবা আপনার পেশেন্ট, আপনার ওষুধ খেয়ে ব্যথা অনেকটা কমেছিল কিন্তু হঠাৎ বেড়ে গিয়েছে, আজকে খাবার খেতে বারবার বিষম লাগছে, গলায় আটকে, কি করব? আচ্ছা আজিজুল ইসলাম সরকার, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমি আপনার যদি খাবার খেতে যেয়ে যদি বিষম লাগে, যদি ঢোক গিলতে অসুবিধা হয়, তাহলে একটি এনজি টিউব ফিডিং করাটা মানে সেফ। এরকম বিষম লাগলে তাকে মুখে খাবার দিবেন না, তাকে নাকে নল দিয়ে তাকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আর কোনো ব্যাপার থাকলে আপনি পার্সোনালি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যেহেতু আপনি আমাকে দেখিয়েছেন আগেও। বীর হোসেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দিক। হ্যাঁ বীর হোসেন ভাই, আপনাকেও ধন্যবাদ আমার দোয়া করার জন্য। তানিয়া কাজী, আসসালামু আলাইকুম স্যার, আমার আম্মুর জরায়ু ক্যান্সার গ্রেড 2, এভারকেয়ারে কাল থেকে প্রথম কেমোথেরাপি শুরু হবে, বিষয়ে কিছু বলেন স্যার। আপনার মায়ের স্টেজটা জানতে পারলে একটু ভালো হতো। এবং জরায়ু ক্যান্সারের চিকিৎসা আসলে কেমো রেডিয়েশন বেশিরভাগ ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে হয়তো তারা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুইটাই দিবে। তো আপনার মায়ের জন্য শুভকামনা, জরায়ু ক্যান্সার ইনশাল্লাহ ভালো হয়ে যায় বেশিরভাগ মানুষেরই, আপনি দ্রুত চিকিৎসাটি শেষ করবেন ইনশাল্লাহ। আরমান খুরশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ মোহাম্মদ সাব্বির, আসসালামু আলাইকুম স্যার, ক্লাসিক্যাল হস্কিন লিম্ফোমা, আমার এভিডি কেমোথেরাপি চলছে, আমার ফুসফুসের মাঝে টিউমার আর ফুসফুস ছড়িয়ে গেছে, আমার সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? আপনার যদি এভিভিডি, যদি আপনি ক্লাসিক্যাল হস্কিন্স লিম্ফোমা হয় এবং আপনি এটা কি রিকারেন্স, এর আগে চিকিৎসা নিয়েছেন নাকি এবারই প্রথম? আমার ধারণা আপনি প্রথম চিকিৎসা নিচ্ছেন, তাতেও আপনার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ফুসফুসে ছড়ালেও কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চিকিৎসা গ্রহণ করুন, এবং যদি রেসিডুয়াল থাকে সেক্ষেত্রে আপনার অনকোলজিস্ট হয়তো আপনাকে রেডিওথেরাপি দেওয়ারও প্ল্যান করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি রেডিওথেরাপি নিলেও আপনি কমপ্লিট কিওর হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই লিম্ফোমার ক্ষেত্রে আমরা স্টেজ 4-এও আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট অপশনই আমরা চুজ করি। আজিজুল ইসলাম সরকার, স্যার রেডিওথেরাপির পরে গলায় ব্যথা আছে? আচ্ছা আচ্ছা। সাদিকা প্রিয়া, গলায় ক্যান্সার গ্রেড 2, এভারকেয়ার 25টা রেডিওথেরাপি দেওয়া আর 6টা কেমো চলমান, থেরাপি 29টা শেষ, কেমো 5টা শেষ, এখনো ফলাফল দেখা যাচ্ছে না। হ্যাঁ এত তাড়াতাড়ি তো ফলাফল দেখা যাবে না। আপনার রেডিওথেরাপি শেষ হোক, এরপরে আপনি প্রায় 2 থেকে 3 মাস পরে পরীক্ষা করলে হয়তো বা বোঝা যেতে পারে। 3 মাস পরে করলে আরো ভালো হয় হয়তো বা, তখন আপনাকে বোঝা যাবে যে আপনার কতদূর উন্নতি হলো। আখি আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, আমার ব্রেস্ট ক্যান্সার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি 10টা নিয়েছিলাম, আরও 7টা টার্গেট থেরাপি বাকি ছিল, কিন্তু পরে ফলো আপে আমি জানলাম আমার লিভারে ক্যান্সার চলে গেছে। এখন আমি কি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি এখন আবার টার্গেট নিচ্ছি, ওরাল কেমন নিচ্ছি প্লিজ বলবেন। আপা যদি আপনার লোকাল রিকারেন্ট যদি না থাকে, লোকালি যদি আপনার ডিজিজটা না থাকে, শুধুমাত্র যদি লিভারে থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও করতে পারি। তো সেটা আমরা করে থাকি। আমার পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে আমরা আসলে এই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও অনেক সময় করে থাকি। আমি জানি না আপনার ক্ষেত্রে আসলে ব্যাপারটি কি, না দেখে আসলে বলা মুশকিল, বা আপনার অনকোলজিস্টের সাথে আপনি আলাপ করবেন। তো এটার পাশাপাশি হয়তো বা সেটাও করা যেতে পারে। এমবি রনি মিয়া, তিনি বলেছেন স্যার আমার আম্মুর ফুসফুস ক্যান্সার এনজিএস করে কোনো পজিটিভ কিছু আসেনি, এখন কেমো চলছে, টার্গেট থেরাপির জন্য কি আরো কোনো পরীক্ষা করা যাবে অথবা আবার এনজিএস করা যাবে কিনা? হ্যাঁ ধন্যবাদ রনি মিয়া। এনজিএস টেস্টটা আসলে হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেস্টটা সবচেয়ে ভ্যালিড টেস্ট, এবং এটার মাধ্যমে কোনো অ্যাকশনেবল কোনো মিউটেশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। যদি অ্যাকশনেবল কোনো মিউটেশন না থাকে তাহলে আপনার জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি আপনার জন্য বেটার অপশন। এবং অনেক সময় দেখা যায় যে এক্ষেত্রে আসলে ইমিউনোথেরাপি দেখা যায় যে এখন অনেক সময় পজিটিভ না থাকলেও ইমিউনোথেরাপি কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায়। আমি জানি না আপনার ব্যাপারটি, আসলে আমি জানি না, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। আপনার তাহলে মানে কেমোথেরাপি দিলেও আপনার কাজ হবে ইনশাল্লাহ। আখি আহমেদ বলেছেন, আচ্ছা আখি তো কথা বললাম। হ্যাঁ আচ্ছা, অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আমি ঢাকাতে কোথায় বসি। আসলে আমি ঢাকাতে চেম্বার করি না, এটা সবার জানা উচিত।
সবাই এই বিষয়টা নিয়ে একটু সবাই প্রশ্ন করে আমাকে। আমি আসলে ঢাকাতে চেম্বার করি না, একসময় ঢাকাতে ছিলাম, স্কয়ার হাসপাতালে ছিলাম প্রায় 1.5 বছর। ঢাকাতে দীর্ঘদিন ছিলাম, 2007 সাল থেকে 22 সালে আমি চলে আসছি। আমি আর ঢাকাতে এখন চেম্বার করি না, আমি এখন বগুড়াতেই চেম্বার করি, বগুড়া ইবনে সিনাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্লিনিক্যাল ডিসিশন থাকলে আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন অথবা আপনার অনকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। জাহিদা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, আপনি কোথায় বসেন? আমার কোথায় বসি না বসি সেটা আমার পোস্টের নিচে দেওয়া থাকে, বা আপনার আমার কাভার ফটোতেও আপনারা দেখতে পারবেন। এই বিষয়ে বারবার প্রশ্ন না করে দয়া করে আমার প্রোফাইলটা একটু দেখবেন যারা জানতে চান। আর আমি আমি আসলে মানে এরকম ভাবে মানে ক্লিনিক্যাল সিদ্ধান্তগুলো আসলে না দেখে, পেশেন্ট না দেখে আসলে দেওয়াও যায় না। আর আপনারা আপনাদের অনকোলজিস্টের আন্ডারে চিকিৎসা নেবেন। আমি মাঝে মাঝে হয়তো বা আপনাদেরকে মানে ওভারঅল একটা দিব, গাইডলাইন দিব। মোহাম্মদ বুলবুল আসাদুজ্জামান, সালাম আলাইকুম স্যার, আমি নৌকা থেকে বলেছিলাম, আমার বাম স্থান একটু বড় ব্যথা করে, টিউমার নাই, সেক্ষেত্রে কি করব জানাবেন, লোক সমাজে লজ্জা লাগে। আচ্ছা, লজ্জার কিছু নাই, এটা হচ্ছে পুরুষদেরও যে স্তন ক্যান্সার হতে পারে, এটা দেখা যাচ্ছে 1 to 2% ক্ষেত্রে এটা হতে পারে। লজ্জা ভয়ের কিছু নাই। আপনার যদি সন্দেহজনক মনে হয় আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করবেন, একটি আলট্রাসাউন্ড করবেন, এবং সন্দেহ সাজেস্টিভ মনে হলে একটি কোর বায়োপসি টেস্ট করে নেবেন, যাতে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার এটা আসলে কোনো খারাপ কিছু কিনা, ক্যান্সার কিনা। আচ্ছা, আমান খুরশিদ একে বলেন, স্যার আপনার একটা পোস্ট দেখলাম যে স্টেজ 4 ক্যান্সার ফুলি রিকভার্ড, কাইন্ডলি ডিটেলস বলবেন তার কি ক্যান্সার ছিল? হ্যাঁ, আমি আমার পোস্টেও লিখে দিয়েছি, আমি পেশেন্টের পরিচয়টা আমি গোপন রেখেছি, এটা মানে গোপন রাখা উচিত, সেজন্য আমি রেখেছি। তো তার আসলে ব্রেস্ট ক্যান্সার ছিল, এবং ব্রেস্ট ক্যান্সার তার স্টেজ 4 ছিল। এটা তার লিভারে ছিল, লাংসে ছিল, তার বোনসে ছিল, এবং ব্রেইনেও ছিল। রিসেন্টলি তার ব্রেইন সার্জারিও হয়েছে, এবং আমার কাছে সে দীর্ঘদিন ধরে কেমোথেরাপি এবং টার্গেট থেরাপি নিচ্ছে। তো রিসেন্টলি আমরা ফলো আপ করেছি, আমরা পেট সিটি স্ক্যান করেছি, যে রিপোর্টটা সেটা পেশেন্টই আমাকে দিয়েছে, এবং সেই রিপোর্টটাই আমি ওখানে তুলে দিয়েছি। তাতে দেখা গেছে বর্তমানে তার শরীরে আর কোনো ক্যান্সারের অস্তিত্ব নাই। এটা আসলে ইমিউনোথেরাপিতেই সম্ভব এবং টার্গেট থেরাপিতেই সম্ভব। তবে এমন মানে এটি ঘটনাটা কোনো নতুন ঘটনা নয়। ইতোপূর্বেও অনেক পেশেন্ট যারা স্টেজ 4 থেকেও ক্যান্সার মুক্ত হয়েছে, এরকম অনেক পেশেন্ট আছে। হয়তোবা সেটা হয়তোবা আপনারা জানেন না, বা হয়তোবা ওটা আমরা হয়তো দেই নাই বা বলি নাই, কিন্তু স্টেজ 4এও যে ক্যান্সার থেকে মুক্ত হওয়া যায়, এটা কিন্তু ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি আসার পরে কিন্তু আমরা এই বিষয়টি আমরা কিন্তু জানছি বা আমরা দেখতেছি। কেমোথেরাপিতেও যদি কেমোথেরাপি মানে কেমোথেরাপিতেও কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, বাট আপনার ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, এটা মানে হচ্ছে কিউরেটিভ থেরাপি। এটা যেই স্টেজেই থাক, আপনার মানে আপনার যদি মলিকুলার ব্লুপ্রিন্ট যদি আপনার টার্গেট থেরাপির সাথে ম্যাচ করে, তাহলে আপনি হচ্ছে ড্রাইভার মিউটেশন সুইচ অফ করে দিল। সুইচ অফ করে দিলে আপনি মনে করেন যে আপনার তখন সেই ইয়েটা আর হবে না, সেই সেলুলার পলিফারেশন, সেই টিউমার মানে আনলিমিটেড সেল ডিভিশনটা হবে না, বন্ধ হয়ে যাবে। তো এটা আসলে সিম্পল একটা ব্যাপার। এবং ইমিউনোথেরাপি কারোর ক্ষেত্রে যদি কাজ করে, তাহলে সে মানে 100 কমপ্লিট রেসপন্স যদি হয়, তাহলে এভাবেই হয়। তো এটা আসলে নতুন কিছু না, এবং এটি এরকম হয়ে থাকে হয়তো, মানে আমরা হয়তো সব বিষয় ইয়েগুলো হয়তো সবসময় জানি না বা বলিও না। তো এরকম ঘটনা আরো রয়েছে, এটা নতুন কিছু না। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন, আমি আসলে সবার রিপ্লাই আসলে দিতে পারবো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, রনি মিয়া বলছেন ইমিউনোথেরাপি চলছে, নিভোলোম্যাব। হ্যাঁ, ধন্যবাদ। ইমিউনোথেরাপি, নিভোলোম্যাব। হ্যাঁ, আমেনা জাকির, হ্যাঁ আমেনা আপা, আমার ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সিটি স্ক্যানে সেন্সিটিভ লিভার মেটস ধরা পড়ে, 8টি কেমোথেরাপি দেওয়ার পরে পেট স্ক্যান করায়, তাতে ক্যান্সারের অ্যাক্টিভ জীবাণু শরীরে পাওয়া যায় নাই। আমি 17টি ট্রাস্টুজিমাব সার্জারি, রেডিওথেরাপি চিকিৎসা সব ধাপ করেছি। যদি
পর্যায়ে বলা হয়েছিল যে আমার ক্যান্সার লাস্ট স্টেজে আছে, তবে পরবর্তী পেট স্ক্যান সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, আমি কি সুস্থ হবে? হ্যাঁ, এই যে আমিনা জাকির আপার কমেন্টে আপনারা সবাই দেখেন যে তিনি কিন্তু স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার নিয়ে তিনিও কিন্তু সুস্থ আছেন, অর্থাৎ তার কিন্তু পেট স্ক্যানে সম্পূর্ণ ক্লিয়ার আসছে। অর্থাৎ আপনারা যে একটি অমূলক একটি ভয় পেয়ে থাকেন যে আমার ক্যান্সার হয়েছে স্টেজ 4, এই স্টেজ 4 এরটা মাথায় ঢুকাবেন না। আপনার যে স্টেজই থাকুক আপনি কিওর হতে পারেন, এই বিশ্বাসটা, এই ভরসাটা আল্লাহর কাছে রাখবেন এবং দয়া করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই জন্য যে স্যার আল্লাহ আমার জন্য মানে এই ট্র্যাকটা যাতে সবচেয়ে ভালো, যে কাজ করলে যেরকম ফলাফল হয় আমার ক্ষেত্রে যেন তা হয়। দেখেন আমিনা জাকির আপা, তারও কিন্তু এরকম রেসপন্স হয়েছে। অর্থাৎ এইটা কিন্তু নতুন নয়। আপনারা বর্তমানে আপনারা দেশের চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেন। আমাদের দেশে চিকিৎসকরা যে চিকিৎসাটা করেন তারা মন গড়া চিকিৎসা দেন না। আন্তর্জাতিকভাবেই কিন্তু আমাদের কমপ্লিট একটি গাইডলাইন থাকে এবং সেই গাইডলাইনের আলোকে সমস্ত মেডিসিন কিন্তু বাংলাদেশেই অ্যাভেলেবল। ক্যান্সার চিকিৎসার যত মেডিসিন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট মেডিসিন, আপনি বেস্ট চিকিৎসা, বেস্ট থেরাপি আপনি যদি চান, সেই বেস্ট জিনিসটা কিন্তু বাংলাদেশেই আছে। আপনার যদি সক্ষমতা থাকে তাহলে আপনি অবশ্যই দেশের বাইরে করাবেন, কিন্তু ট্রিটমেন্ট গ্যাপ যাতে না হয়। আপনি ট্রিটমেন্ট গ্যাপ করে আপনি অনেক ভালো চিকিৎসা করালেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হবে, ভালো হবে না। আমি সবসময় একটা কথা বলে থাকি যে ক্যান্সার হচ্ছে গরিবের রোগ। গরিবের রোগ কেন? কারণ মনে করেন যে একটা খেতে আপনি চারা লাগিয়েছেন, গাছ লাগিয়েছেন, ধান গাছ হোক, আম গাছ হোক, অথবা হচ্ছে বট গাছ হোক, তো অল্প অবস্থায় আপনি চারা অবস্থায় কিন্তু সেটাকে তুলে ফেলতে পারছেন সহজেই। কিন্তু যখন ওই বট গাছের শিকড় যখন গভীরে চলে যায় তখন কিন্তু এটা কাটার জন্য ক্রেন এনেও কিন্তু সহজে মূলোৎপাটন করা যায় না। আমাদের দেশে যারা দেশে বিদেশে চিকিৎসা করাচ্ছেন, যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে চিকিৎসা নিচ্ছেন, দেখা যায় যে এই দেশ ওই দেশ ঘোরাঘুরি করছেন, তো দেখা যায় তারা অনেক খরচ করেও চিকিৎসার রেসপন্স সবসময় ভালো হয় না। এর একটি বড় কারণ হচ্ছে তারা ঠিক টাইমে চিকিৎসাটা শেষ করতে পারে না। তো সেটা যদি হয় তাহলে মনে করেন যে এই বটগাছের থিওরি, বটগাছের থিওরি হচ্ছে যে যখন আপনার মানে রোগটি যখন একদম ডিপলি যখন রুটেড হয়ে যাবে তখন আপনি অনেক বেশি ব্যয় করে, অনেক বেশি অর্থ, সম্পদ, এনার্জি ব্যয় করেও কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না। কিন্তু যে মানুষটা গরিব সে মনে করবে যে আমার তো মানে টোটাল চিকিৎসা আমি দেশের বাইরে যে বা অনুযায়ী যে কমপ্লিট করতে পারবো না, আমার নিকটে যেখানে আছে আমি সেখানেই করব। সে কিন্তু অল্প পরিশ্রমে, অল্প খরচে তার চিকিৎসা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের তুলনায় ভালো হবে। তো এটাই হচ্ছে আপনার এই থিওরিটা আর কি, বটগাছের থিওরি। তো আপনারা সবাই বটগাছের থিওরিটা মনে রাখবেন যে টিউমারকে ডিপলি রুটেড হতে দিবেন না, যত দ্রুত সম্ভব চিকিৎসা শেষ করে ফেলবেন। এটি হচ্ছে আপনাদের প্রতি পরামর্শ। এবং বর্তমানে আপনি মানে সব জায়গায় মেডিসিন পাবেন, সব জায়গায় চিকিৎসা পাবেন। আপনি যদি চান সবচেয়ে ভালো চিকিৎসা নেবেন সেটা আপনি দেশেই নিতে পারবেন। অতএব এখানে ভয়ের কিছু নাই, দ্রুত চিকিৎসা শেষ করাটাই মূল কথা। আখি আহমেদ, স্যার ব্রেস্ট ক্যান্সার থেকে লিভার যাওয়ার পরে বাঁচার সম্ভাবনা কতটুকু? আমার বয়স 24। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম, আমিনা জাকির আপাও একটু আগে বললো। আচ্ছা, যাই হোক, ব্রেস্ট ক্যান্সার লিভারে গেলে আপনার যদি লোকালি অ্যাডভান্সড যদি ডিজিজ মানে আপনার যদি লোকাল রিকারেন্স না থাকে, শরীরের অন্য কোথাও যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এই মানে অলিগোমেটাস্ট্যাটিক ডিজিজের আমরা কিন্তু ম্যানেজমেন্ট করতে পারি। অর্থাৎ 1 থেকে 3টা মেটাস্ট্যাসিস যদি থাকে, সেটা লিভারে হোক, লাংসে হোক, ব্রেইনে হোক, সেটা কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। সেক্ষেত্রে আমরা মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে পারি, অথবা এসবিআরটি করতে পারি, অথবা স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি করতে পারি। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু বর্তমানে আর কিন্তু এটা কিন্তু নিরাময়যোগ্য নয়। ব্যাপারটি এরকম নয়। আপনি স্টেজ 4 হতে পারে, আপনার লিভারে বা লাংসে মেটাস্ট্যাসিস হতে পারে, কিন্তু সেখান থেকেও কিন্তু কিওর সম্ভব, আইদার সার্জিক্যালি অর রেডিওথেরাপি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, আরএফএ। তো এই সবগুলো অস্ত্রই কিন্তু এখন আমাদের কাছে আছে, দেশেই আছে। আপনি কিন্তু এই চিকিৎসাগুলো নিতেই পারেন। আচ্ছা, হ্যাঁ, নীরব ক্যান্সার যোদ্ধা। আচ্ছা, আমার স্ত্রীর বয়স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ব্রেইন টিউমার হয়েছে, অপারেশন পরবর্তী 7 মাস স্বাভাবিক ছিল, কেমো
আচ্ছা, ইনজেকশন পুশ করে পরে একটা কাজ না হলে 3 মাস পরে একটা ইনজেকশন দেয়, 10 দিন হলো তেতলিয়ে তেতলিয়ে কয়েকদিন আগে অবস্থায় ফিরে শুরু হচ্ছে, ওর সাথে কথা বলার কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, ব্রেইন টিউমারটা আসলে এর ভেতর কিছু ভ্যারাইটি আছে, যেটা খুব অ্যাগ্রেসিভ ভ্যারাইটি থাকে এবং লোকাল রিকারেন্সের রেট অনেক হাই ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে। তো এখানে আসলে ম্যানেজ করাটা একটু টাফ, এবং দেখা যায় কোনো একটা ফাংশন ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিট, যেমন মনে করেন যে ওরাল, তার যদি মানে মানে কথা বলার ক্ষমতা হারায় যায়, সেটা ফিরবে কিনা এটা আসলে বলা মুশকিল, কিন্তু আপনাকে চিকিৎসা দিতে হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। এক্ষেত্রে আসলে রেডিওথেরাপি আমাদের মূল ভরসা। পরবর্তীতে যদি রিকারেন্স হয় বা সার্জারি পসিবল না হয়, আমরা অনেক সময় কেমোথেরাপিও দিয়ে থাকি, বাট অফ লিমিটেড বেনিফিট। তো আল্লাহ ভরসা, আপনি চিকিৎসা করান, আপনার রোগীর পাশে থাকবেন, কখনোই তাকে ছেড়ে যাবেন না, এবং ইনশাল্লাহ সে ভালো থাকবে, দোয়া করি। আচ্ছা, তানিয়া ইসলাম স্যার কেমন আছেন? হ্যাঁ আছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ইসলাম লিভার ক্যান্সার 4 স্টেজ, 6টা কেমো দিয়েছি, এখন কি আরো কেমো দিতে হবে, ইমিউনোথেরাপি দিতে হবে? এইগুলোর সিদ্ধান্ত নিয়ে আসলে আমাকে প্রশ্ন করলে আমি আসলে একটু হয়ে যাই, বিব্রতই হই। আসলে আমি তো আসলে আপনার ডক্টর নই, আমি কিভাবে আপনার চিকিৎসা বিষয়ে পরামর্শ দিব সেটা আমাকে বলেন। এটা তো ভুল হওয়ার সম্ভাবনা 99%। তো আমি তো এইভাবে, আমি চাই না যে আপনাকে ভুল কোনো পরামর্শ দেই। হ্যাঁ, শাকের হোসাইন ভুইয়া, সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার আমার স্টোমাক ক্যান্সার স্টেজ 3, প্রথম কেমো চলছে, উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে, এখন দ্বিতীয় কেমো না দিলে বা কিছুদিন পরে দিলে সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে যখনই থেরাপি দেওয়া হবে আপনার রিস্ক বেনিফিট রেশিও দেখেই আপনাকে দেওয়া হবে। আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন, কেমো দিলে যদি আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনার ডক্টর আপনাকে সেই কেমো দিবে না, এটা আমরা জানি। তো মোহাম্মদ রাসেল, ইজিএফআর এল কে রস পিডিএল1 নেগেটিভ আসার পর কি করা উচিত? আচ্ছা, এগুলো আসার পরে কি করা ঠিক হবে? যদি আপনার কোনো অ্যাকশনেবল ডিএনএ ব্লুপ্রিন্ট আপনি যদি আবিষ্কার করতে না পারেন, মলিকুলার টেস্টে যদি না ধরা পড়ে, তাহলে আপনার ওই ওষুধে কাজ করবে না, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ যে মেডিসিন আছে সেগুলো আমরা ব্যবহার করব, যেমন কেমোথেরাপি। সালাম আলাইকুম স্যার, আমি চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছি, দোয়া করবেন। রেডিওথেরাপি শেষ করলাম, টার্গেট থেরাপি দিচ্ছি, এখানে সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন, আমিন। আমরা আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ হয়ে যান। সাদেকা প্রিয়া, আমার বাবার নল লাগানোর পর থেকে মাথা নাকে প্রচুর ব্যথা, এটা কি স্বাভাবিক? ব্যথা তো আপনার যে কোনো কারণেই হতে পারে। আমি আখি আহমেদ, স্যার ব্রেস্ট ক্যান্সার লিভার যাওয়ার পরে সার্জারি করতে হয়, লিভারে কি সার্জারি করতে হয়? প্লিজ স্যার একটু জানাবেন। টার্গেট থেরাপি কেমোথেরাপি দিলে এগুলো ভালো হয়ে যায়? আচ্ছা, আমি সেটাই আপনার কথাটাই একটু আগে আমি বলতেছিলাম, যে যদি অলিগোমেটাস্ট্যাটিক ডিজিজ অর্থাৎ 1 to 3 মেটস যদি হয়, লেস দ্যান 3 মেটস যদি হয়, তাহলে লিভারে ওইটা এটার সার্জারি করা যায়, অথবা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা যায়, অথবা এসবিআরটি করা যায়, অথবা স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি এসআরএস করা যায়। তো এর অথবা টার্গেট থেরাপিও আমরা দিতে পারি। তো এগুলো আসলে মানে অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে বর্তমানে। মেটাস্ট্যাটিক ডিজিজ মানেই যে ইনকিউরেবল ডিজিজ, ব্যাপারটি কিন্তু তা নয়। অতএব আশাহত হওয়ার কিছু নাই, আপনি আপনার চিকিৎসা করে যান, ইনশাআল্লাহ ভালো হবেন, আল্লাহ ভরসা। শারমিন আক্তার, হ্যাঁ স্যার, আমার 4টা কেমোথেরাপি গেল, আমি সুস্থ ছিলাম, 2 দিন হয়েছে কেমোথেরাপি দিয়েছি, কিন্তু আমার প্রেশারটা লো, প্রেশারটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আপনার প্রেশার লো, আসলে প্রেশার লো বলতে আসলে কত প্রেশারকে বোঝাচ্ছেন? আমরা 90-60 এই প্রেশারটাকে আমরা লো বলি না, আমরা 90-60 নিচে যদি আসে তখন আমরা প্রেশারটাকে আমরা হয়তো লো প্রেশার বলি। লো প্রেশারের অনেক কারণ থাকতে পারে, তবে সাধারণত দেখা যায় যে শারীরিক যা একটু লো প্রেশার হলে আপনারা একটু স্যালাইন খাবেন বা ডিম খাবেন, সেটা করতে পারেন। আর প্রেশার লো থাকলে আসলে এটি কোনো সমস্যা না, প্রেশার হাই হলেই সমস্যা। প্রেশার লো থাকলে আপনি আপনার কোনো খাবারের ক্ষেত্রে কোনো কন্ট্রোল বলা হয় না, কিন্তু হাই হলেই কন্ট্রোল বলা হয়। প্রেশার লো হলে কোনো ওষুধ দেওয়া হয় না, হাই হলেই কিন্তু ওষুধ দেওয়া হয়। অর্থাৎ আপনি প্রেশার লো নিয়ে টেনশন করবেন না, আপনি আপনার রুচিসম্মত খাবারগুলো খেতে থাকুন, ইনশাল্লাহ আপনার প্রেশার নর্মাল হবে। অনেকের ক্ষেত্রে লো প্রেশারটাই নর্মাল, অতএব এটা লো বলে এটা জিনিসটা মাথায় নেবেন না। আপনার কোনো শারীরিক সমস্যা হলে সেটি আপনি ডক্টরের সাথে শেয়ার করবেন প্লিজ। প্রিয় দর্শক, আমরা আসলে অনেকক্ষণ বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের সাথে, ক্যান্সার আনসার লাইভে আসি। তো আখি আহমেদ, হ্যাঁ আবার ধন্যবাদ দিয়েছেন আপা।
আল্লাহ আপনাকে ভালো রাখুক। হ্যাঁ ধন্যবাদ, আপনাকেও আল্লাহ ভালো রাখুক, আমাদের সবাইকেই ভালো রাখুক। শাবনাজ লুবা, স্যার ইমিউনোথেরাপি বুঝি না, এটা কোন স্টেজ রোগীকে দেওয়া হয়? আচ্ছা, তানিয়া ইসলাম বলছেন স্যার আমার কাল থেকে রেডিওথেরাপি শুরু হবে। হ্যাঁ দোয়া করি আপনি সুস্থ হয়ে যান, আপনি রেডিওথেরাপি ঠিকভাবে শেষ করেন, ইনশাল্লাহ আপনি দ্রুত শেষ করবেন, আপনার চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আপা, সেই দোয়াই করি। আচ্ছা, ইমিউনোথেরাপি বুঝি না কোন স্টেজে দেওয়া হয়? হ্যাঁ ধন্যবাদ। ইমিউনোথেরাপি আসলে বর্তমানে ইমিউনোথেরাপি গুলো আমরা নিউ অ্যাডজুভেন্ট সেটিং এও দিতে পারি, বা আর্লি ডিজিজের ক্ষেত্রেও, আর্লি স্টেজ ডিজিজের ক্ষেত্রেও কিন্তু আমরা দিয়ে থাকি, যদি তাদের ইমিউনোথেরাপি দেওয়ার কোনো ইন্ডিকেশন থাকে। এবং টার্গেট থেরাপিও আমরা আর্লি স্টেজ ডিজিজের ক্ষেত্রেও দিয়ে থাকি, এটা যে শুধু স্টেজ পরে দেওয়া হয় ব্যাপারটি তা নয়। তো ফাহিম আহমেদ অফি, স্মল সেল লাং ক্যান্সার ও ইটোপোসাইড সিসপ্লাটিন ইনজেকশন স্যালাইন দেওয়া হয়েছে 6 বার, শেষ হয়েছে। ডাক্তার এখন বলছে তাদের কাছে আর কোনো ট্রিটমেন্ট নেই, আপাতত ইটোপোসাইড এত মুখে দিচ্ছে বৈশাল মেডিকেল অনকোলজি। আচ্ছা, ট্রিটমেন্ট নাই আসলে, আমি আসলে আপনার রোগী না দেখে তো আসলে বলা যাচ্ছে না, আপনার চিকিৎসকই আপনার ভালো জানবেন। তবে কেমোথেরাপি ছাড়াও স্মল সেল লাং ক্যান্সারে আসলে মেটাস্ট্যাটিক ক্ষেত্রে কেমোথেরাপি আমাদের মূল অবলম্বন। হ্যাঁ ঠিক আছে। শারমিন আক্তার, এসে ভাই শার্ট মাথা ঝিমঝিম করে, হ্যাঁ আপনি ওষুধ খেতে পারেন, আপনি যা বললাম সেটা করলেই হবে। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা ইসলাম বলেছেন, হ্যাঁ ইসলাম স্যার গলব্লাডার থেকে লিভারের সরিয়েছে, ক্যান্সার কেমোসাইডে দিয়েছে। ঠিক আছে ধন্যবাদ। আপনি প্রিয় দর্শক, আপনারা প্রতি অনুরোধ আপনারা সঠিকভাবে চিকিৎসাটি সম্পন্ন করবেন আপনার চিকিৎসকের আন্ডারে, তার পরামর্শে, এবং তার প্রতি আস্থা হারাবেন না, এটাই হচ্ছে আমার পরামর্শ। এবং চিকিৎসকের যার কাছে চিকিৎসা শুরু করবেন, আশা করি তার কাছেই চিকিৎসা শেষ করবেন, কারণ চিকিৎসার একটি কন্টিনিউশন থাকে, সম্পূর্ণ একটি প্ল্যান থাকে, এবং সেই প্ল্যানটি শুধুমাত্র কেমোথেরাপি বা রেডিওথেরাপি কেন্দ্রিক নয়। আপনার চিকিৎসক আপনাকে কেমোথেরাপি দিবেন, রেডিওথেরাপি দিবেন, যা লাগে সেটা দিবেন, বাট আপনার টার্গেট থাকবে আপনাকে পরিপূর্ণরূপে সুস্থ করা। অর্থাৎ আপনার চিকিৎসা একজনের আন্ডারেই নিলেই ভালো হয়, এবং তিনি আপনাকে প্রথম থেকেই গাইড করবেন আপনার কি কি লাগবে না লাগবে। তো সার্বিকভাবে আপনি তার কাছে আপনার চিকিৎসকের সাথে সবসময় অ্যাটাচ থাকবেন। আব্দুল্লাহ আল মামুন, স্যার স্টেজ 3 রেকটাল ক্যান্সার, হ্যাঁ স্টেজ 3 রেকটাল ক্যান্সার একটি কিউরেবল ডিজিজ, দোয়া করি আপনি সুস্থ হয়ে যান। প্রিয় দর্শক, আমরা আজকে ইমিউনোথেরাপি আর টার্গেট থেরাপি নিয়ে কথা বলতেছিলাম, ইতিপূর্বেও আমরা কথা বলেছি। তো ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি যে জাদুকরী রেসপন্স, এগুলো আমরা দেখি বাইরের দেশের মিডিয়াতে দেখি, কিন্তু আমাদের দেশেও যে এটা নিয়ে অনেক পেশেন্ট যে ভালো থাকে, জাদুকরী রেসপন্স যে হয়, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের মিডিয়াতে আসে না। আমি আসলে জানি না কেন এই বিষয়গুলো আমাদের দেশের মিডিয়াতে আসে না। তো এই ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি, এবং এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয়। তো প্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা চিকিৎসা যথাযথভাবে সম্পন্ন করবেন, এবং চিকিৎসার মাঝে বিরতি দিবেন না। ইনশাল্লাহ আপনারাও ক্যান্সার থেকে সুস্থ হতে পারেন। ক্যান্সার একটি মরণ ব্যাধি, এই কথাটি 1985 সালের আগে বলা হতো। 1985 সালের পর থেকে ক্যান্সার রোগীদের বলা হচ্ছে ক্যান্সার সার্ভাইভার। ক্যান্সার সার্ভাইভার হচ্ছে তারাই যাদের এই রোগটি নিয়ন্ত্রণে আছে, অথবা যারা চিকিৎসার মাধ্যমে এই রোগটি নির্মূল হয়ে গেছে। তো ক্যান্সার একটি নির্মূলযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ, যেমন ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন সেরেব্রোভাস্কুলার ডিজিজ, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, যেমন নিয়ন্ত্রণযোগ্য ডিজিজ, ক্যান্সারও এখন বর্তমানে নিয়ন্ত্রণযোগ্য। এবং আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে ক্যান্সার নিরাময়যোগ্যও বটে, এবং ক্যান্সারের চিকিৎসা আপনাকে সারা জীবন করতে হচ্ছে না। অর্থাৎ ক্যান্সার রোগটি কোনো অংশেই আমি দেখি যে এটা ডায়াবেটিস, প্রেশার, অন্য যে ক্রনিক ডিজিজ আছে ওইগুলোর থেকে খারাপ না, বরং ওইগুলোর থেকেও ক্যান্সার রোগটি ভালো, এই অর্থে যে এটার চিকিৎসা সারা জীবন করা লাগে না, এবং এটা চিকিৎসার মাধ্যমে নির্মূলও হয় আর নিয়ন্ত্রণে তো থাকি। তো প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় সংকীর্ণ, ইনশাল্লাহ আবারও নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।